আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, আজকে আমি কারেকশন নিয়ে তোমাদেরকে একটি ছোট পরিসরে ক্লাস নিব। কারেকশন এখানে আমরা চেষ্টা করব যে ৪টি বাক্য থাকে প্রত্যেকটা সেন্টেন্স আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করব। এতে করে আমাদের যে গ্রামারের রুলসগুলো এগুলো আমাদের পুনরায় আরেকবার রিভাইজ হয়ে যাবে। চলো আমাদের আজকের কারেকশনের এটা হচ্ছে পার্ট 1। আমি চেষ্টা করব ঢাবি পরীক্ষার আগে আরো কয়েকটা কারেকশনের ক্লাস নেওয়ার জন্যে। এগুলোকে আমি ছোট ছোট করে আপলোড করব যাতে তোমরা দেখতে সুবিধা হয় তোমাদের জন্য। আজকে এটি হচ্ছে প্রথম পার্ট। এই প্রথম পার্টে আমরা 10টা বাক্য নিয়েছি। প্রতিটা বাক্যে 4টা করে অপশন আছে, অর্থাৎ 40টা। আমরা এই 40টা বাক্যে এক্সপ্লেইন করব, প্রতিটা বাক্য এক্সপ্লেইন করে করে আমরা গ্রামারগুলো শিখব। চলো তাহলে আমাদের কারেকশনের আজকে প্রথম পার্টটা শুরু করা যাক। তোমরা অলরেডি স্ক্রিনে 1 নম্বর বাক্যটি দেখতে পাচ্ছ। 1 নম্বর বাক্যে আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি। এখানে তোমার বলেছে চুজ দ্য রং সেন্টেন্স। কোন বাক্যটি রং সেটি তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ল্যান্ড ইজ বিলংড টু অ্যান ওল্ড লেডি। ঠিক আছে, তারপর 2 নম্বরে দেখো বলছে দে পার্টেড ফ্রম ওয়ান অ্যানাদার। তাহলে আমরা জানি এই যে ওয়ান অ্যানাদার এটা হচ্ছে একটা রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে, রেসিপ্রোকাল প্রোনাউন আমরা জানি দুইটা, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। ইচ আদার আসে দুইজনের জন্য আর ওয়ান অ্যানাদার আসে অনেকজনের জন্য। যেহেতু এখানে দে আছে, ঠিক আছে, সে কারণে এখানে আমরা ওয়ান অ্যানাদার, এখানে রেসিপ্রোকাল প্রোনাউন ওয়ান অ্যানাদার বসিয়েছে, এটাতে কোনো ভুল দেখতে পাচ্ছি না। অপশন সি তে দেখতে পাচ্ছি দ্য লিডার এক্সপ্রেসড হিমসেলফ। তাহলে দ্য লিডার যেহেতু একজন, এটার রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ হয়েছে। ঠিক আছে, হিমসেলফ ফোর্সিবলি অ্যাডভার্ব হয়েছে। ঠিক আছে, এই অ্যাডভার্বটা কাকে মডিফাই করছে? এক্সপ্রেসডকে। লিডার নিজেকে খুবই জোর দিয়ে প্রকাশ করলেন। ঠিক আছে, তাহলে কিভাবে প্রকাশ করলেন? তুমি যখন এক্সপ্রেসডকে কিভাবে দ্বারা প্রশ্ন করবা তখন ফোর্সিবলি এটা অ্যাডভার্বটা পাবা। ঠিক আছে, তারপরে অপশন ডিতে বলেছে মাদার বট মি অ্যান আইসক্রিম। তাহলে এই সেন্টেন্সটাতে অপশন ডিতে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো অবজেক্ট আছে। তুমি বট, এটা বাইয়ের পাস্ট ফর্ম। ঠিক আছে, বট হচ্ছে বাইয়ের পাস্ট ফর্ম। তাহলে কি কিনে দিল এবং কাকে কিনে দিল। তাহলে আমরা জানি কি এবং কাকে, এই দুটো দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। ঠিক আছে, তাহলে কি কিনে দিল? আইসক্রিম কিনে দিল। এবং কাকে কিনে দিল? আমাকে কিনে দিল। তাহলে আমরা পড়েছি যে অবজেক্ট হচ্ছে সবসময় ডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ যেটা বস্তুটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তার মানে এখানে আইসক্রিম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আইসক্রিম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর মি কাকে কিনে দিল? আমাকে কিনে দিল। এই আমিটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা রুলস পড়েছিলাম যে তোমার যখন ইনডিরেক্ট অবজেক্ট আগে আসবে এবং ডিরেক্ট অবজেক্ট পরে যাবে, ঠিক আছে, তাহলে আগে যদি ইনডিরেক্ট আসে, ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে, এবং প্লাস ডাইরেক্ট অবজেক্ট, যখন এই সিকোয়েন্সে আসবে তখন কোনো ধরনের প্রেপোজিশন বসানোর প্রয়োজন নেই। ঠিক আছে, আর যখন ডাইরেক্ট অবজেক্ট আগে আসবে, যখন ডাইরেক্ট অবজেক্ট আগে চলে আসবে এবং ইনডাইরেক্ট অবজেক্ট পরে চলে যাবে, তখন মাঝখানে একটা প্রিপোজিশন বসাইতে হয়, সেটা টু অথবা ফর। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু মি হচ্ছি আমি, আমি হচ্ছি ইনডাইরেক্ট অবজেক্ট, আমি আগে এসেছি, যার কারণে এখানে কোনো প্রিপোজিশনের প্রয়োজন নেই। তাহলে অপশন ডি এটাও সঠিক সেন্টেন্স। তাহলে এটাও সঠিক সেন্টেন্স দেখলাম, এটাও সঠিক সেন্টেন্স, এটাও সঠিক সেন্টেন্স। তাহলে অপশন এ হচ্ছে ভুল। এখন অপশন এতে ভুল কোথায়? অপশন এতে ভুল হচ্ছে এই যে বিলং ভার্বটা। ঠিক আছে, এই বিলং ভার্বটা এটা কখনো প্যাসিভ হয় না, এটার প্যাসিভ হয় না। মনে রাখবা যে এই বিলং ভার্বের কখনোই প্যাসিভ হয় না। ঠিক আছে, এখন কেন প্যাসিভ হয় না? আসলে প্যাসিভ হয় কার? প্যাসিভ হওয়ার জন্য শর্ত কি? প্যাসিভ হওয়ার জন্য শর্ত হচ্ছে কর্ম থাকতে হবে, কর্ম। ঠিক আছে, কর্ম মানে কি? আই ইট রাইস,
আই ইট রাইস। আমি ভাত খাই। আমি কি খাই? আমি ভাত খাই। এটা হচ্ছে আমার কর্ম। ঠিক আছে? কিন্তু তুমি এখানে দেখো তো কোনো কর্ম আছে কিনা? এখানে কি কোনো কর্ম আছে? দ্য ল্যান্ড ইজ বিলং টু অ্যান ওল্ড লেডি। জমিটার মালিক একজন বৃদ্ধা মহিলা। এখানে কি কোনো কর্ম আছে? কোনো কাজ আছে? না, এখানে কিন্তু কোনো কাজ নেই। ঠিক আছে? আমরা জানি যে প্যাসিভ হয় কখন? প্যাসিভ হইতে হলে কর্ম থাকতে হবে। ঠিক আছে? এই যে অবজেক্ট, এটা কর্ম থাকতে হবে। ঠিক আছে? যখন কর্ম থাকবে তখনই এটা আমরা প্যাসিভ ভয়েস বানাবো। কিন্তু এই যে বিলং, এটা মালিকানা বোঝানোর জন্য আসে। ঠিক আছে? যেমন আই হ্যাভ এ পেন। আই হ্যাভ এ পেন। আমার একটি কলম আছে। এখন বলো তো এই যে আই হ্যাভ এ পেনের প্যাসিভ কি হবে? এখানে কি কোনো কর্ম বোঝাচ্ছে? না, এখানে কোনো কর্ম বোঝাচ্ছে না। সুতরাং এই যে আই হ্যাভ এ পেন, এটার আসলে কোনো প্যাসিভ সেন্টেন্স নেই। ঠিক আছে? এটার প্যাসিভ সেন্টেন্সই হয় না। তাহলে প্যাসিভ হওয়ার জন্য শর্ত হচ্ছে আমার কর্ম থাকতে হবে। কর্ম না থাকলে সেটার প্যাসিভ সেন্টেন্স হয় না। সুতরাং এখানে রং সেন্টেন্স হচ্ছে অপশন এ। এটাই হচ্ছে রং সেন্টেন্স। চলো পরের বাক্যটিতে যাওয়া যাক। বলছে ফাইন্ড দ্য ইনকারেক্ট সেন্টেন্স। তোমরা পরীক্ষায় এই শব্দটা ভালো করে খেয়াল রাখবে। এখানে কি কারেক্ট সেন্টেন্স খুঁজতে বলেছে নাকি ইনকারেক্ট সেন্টেন্স খুঁজতে বলেছে? আচ্ছা, এবার আসো অপশনের মধ্যে বলেছে সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ডিকশনারিতে শব্দটা খুঁজে বের করো। তাহলে খুঁজে বের করার জন্য সি বসে না, ফাইন্ড আউট বসে বা লুক ইনটু বসে। ঠিক আছে? লুক ইনটু। তাহলে তোমার সির পরিবর্তে আমরা এখানে ফাইন্ড আউটও বসাইতে পারি, লুক ইনটুও বসাইতে পারি, বাট সি বসবে না। অপশন বিতে দেখো বলেছে দ্য রাইস অফ ঢাকা। তাহলে অফ হচ্ছে প্রিপোজিশন, তার আগের অংশ সাবজেক্ট, রাইস হচ্ছে এখানে সাবজেক্ট। ঠিক আছে? সে কারণে ভার্বটা সিঙ্গুলার হয়েছে, ইজ হয়েছে। তাহলে দ্য রাইস অফ ঢাকা ইজ বেটার দেন দ্যাট অফ। তাহলে দেখো দ্যাট অফ রাজশাহী, এখানে ঢাকার সাথে রাজশাহীর তুলনা হচ্ছে না, এখানে ঢাকার চালের সাথে রাজশাহীর চালের তুলনা হচ্ছে। ঠিক আছে? সুতরাং আমরা জানি যখন বস্তুর সাথে বস্তুর তুলনা হয়, মানুষের সাথে মানুষের তুলনা হয়, তখন এই জায়গায় আমাদেরকে দ্যাট অফ অথবা দোজ অফ বসাইতে হয়। ঠিক আছে? যেহেতু এখানে ভার্বটা সিঙ্গুলার আছে, সুতরাং আমরা এখানে দ্যাট অফ বসিয়েছি। আর যদি এটা প্লুরাল থাকতো তাহলে আমরা দোজ অফ বসাতাম। ঠিক আছে? তাহলে যদি ভার্বটা প্লুরাল থাকতো তাহলে বসাতাম দোজ অফ। যেহেতু ভার্বটা সিঙ্গুলার আছে তাই দ্যাট অফ বসিয়েছি। ঠিক আছে? তারপরে অপশন সিতে বলেছে মিস্টার রহিম ইজ অন দ্য কমিটি। মিস্টার রহিম কমিটিতে আছেন। ঠিক আছে? তাহলে এখানে আমরা সবকিছু ঠিকঠাকই দেখতে পাচ্ছি, অন দ্য কমিটি। অপশন ডিতে বলেছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে আমরা টেন্সে পড়েছিলাম যে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোর এর আগে পাস্ট পারফেক্ট, অর্থাৎ বিফোর এর আগে সবসময় হ্যাড প্লাস ভি থ্রি বসবে, হ্যাড প্লাস বি থ্রি বসবে। আর এই বিফোর এর পরের ক্লজটা ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম বসবে। ঠিক আছে? এটা কখন? এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে? এটা পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে যখন তুমি বিফোর এবং আফটার এই এর যে কোনো একটা অংশ, ঠিক আছে, বিফোর এর আগের অংশ বা পরের অংশ, যে কোনো একটা অংশ যখন তুমি পাস্ট টেন্স দেখবে তখন বিফোর এর আগে, বিফোর শব্দের অর্থ হচ্ছে আগে বা পূর্বে। বিফোরের অর্থ যেহেতু আগে, তাই বিফোরের আগে আমরা হ্যাড প্লাস ভি থ্রি বসাবো আর বিফোরের পরে ভি টু বসাবো। ঠিক আছে? তাহলে এখানেও আমরা ভি টু দেখতে পাচ্ছি, ডক্টর কেইম আছে, ভি টু দেখতে পাচ্ছি, আর এখানে হ্যাড ডাইড দেখতে পাচ্ছি। সুতরাং এখানে সঠিক অ্যান্সার কোনটা? এখানে অর্থাৎ ইনকারেক্ট সেন্টেন্স হচ্ছে এ। ঠিক আছে? এবার আমরা পরের বাক্যটিতে যাই। পরের বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি অপশন এতে লিখেছে হি প্রেফার্স টু রিড দেন টু রাইট। ঠিক আছে? তাহলে এই যে প্রেফার্স, এই প্রেফারের পরে যখন কোনো ভার্ব আসে সেই ভার্বটা আইএনজি হয়ে যায়। ঠিক আছে? হি প্রেফার্স টু রিড না হয়ে এটা হয়ে যাবে রিডিং। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার রিডিং। ঠিক আছে? হি প্রেফার্স রিডিং। এবং এই যে প্রেফারের সাথে কিন্তু দেন বসে না, প্রেফারের সাথে বসে হচ্ছে টু। ঠিক আছে? হি প্রেফার্স রিডিং টু রাইটিং, রিডিং টু রাইটিং। যেহেতু এই যে এটা তোমার প্যারালালিজমের সূত্র আর কি,
যেহেতু টু এর আগে কি আছে, আইএনজি আছে, তাই এখানেও আইএনজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মনে রাখবা যে প্রেফারের পরে যখন কোনো ভার্ব আসে সেটার সাথে আইএনজি হয় এবং প্রেফারের সাথে হচ্ছে টু বসে। ঠিক আছে, প্রেফারের পরে যদি আইএনজি থাকে, টু এর পরেও আমরা ভার্ব থাকলে আইএনজি যুক্ত করে দেব। আচ্ছা, অপশন বিতে বলেছে হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। দেখো, কম্পারেটিভলি মানেই তো তুলনা, তাই না? তুলনামূলকভাবে সে আজকে ভালো আছে। তাহলে আবার এখানে বেটার আনার কি দরকার, কিংবা বেটার থাকলে কম্পারেটিভলি আনার কি দরকার? যে কোনো একটাই না থাকবে। ঠিক আছে, কারণ আমরা জানি বেটারটাই হচ্ছে কম্পারেটিভ ফর্ম। তাহলে আমাদেরকে এখানে কম্পারেটিভটা তুলে দিয়ে শুধু বেটার রাখতে হবে, ইজ বেটার টুডে, সে আজকে তুলনামূলক ভালো আছে। ঠিক আছে, সুতরাং এটা রিডান্ডেন্সি হয়ে গেছে, কম্পারেটিভলি বেটার লেখা যাবে না। অপশন সিতে দেখো বলেছে হি হ্যাজ স্কার্সলি এনি মানি। ঠিক আছে, তাহলে আমরা এখানে হি হ্যাজ দেখতে পাচ্ছি, হ্যাজই আছে, স্কার্সলি, হ্যাঁ, কদাচিৎ, এনি মানি, এখানে কোনো ভুল দেখতে পাচ্ছি না। অপশন ডিতে দেখো কি আছে, হি স্পিক্স ফ্লুয়েন্ট দেন আই। ঠিক আছে, তাহলে হি স্পিক্স, সে কথা বলে, হি স্পিক্স, সে কথা বলে। কিভাবে কথা বলে? কিভাবে কথা বলে? সে ফ্লুয়েন্টলি কথা বলে। ঠিক আছে, সে ফ্লুয়েন্ট, তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাই, কিন্তু ফ্লুয়েন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে কি লিখতে হবে? এটাকে লিখতে হবে হচ্ছে ফ্লুয়েন্টলি। কি লিখতে হবে? এটাকে লিখতে হবে হচ্ছে ফ্লুয়েন্টলি, অ্যাডভার্ব বানিয়ে দিতে হবে এটাকে। ঠিক আছে, সুতরাং অপশন আমরা এখানে এটা ভুল সেন্টেন্স। ঠিক আছে, এটা ভুল সেন্টেন্স, এটা ভুল সেন্টেন্স, সঠিক অ্যান্সার কোনটা? অপশন সি। এবার চলো পরের বাক্যটিতে যাওয়া যাক। পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি দে হ্যাভ সিন মি ইয়েস্টারডে। তাহলে এই যে ইয়েস্টারডে, আমি যখন তোমাদেরকে পড়াই আমি বলে দিই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এই দুটোর মধ্যে আমি তোমাদেরকে একটা পার্থক্য সবসময় বলি, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট এটি অনির্দিষ্ট সময় বোঝাবে, আর পাস্ট ইনডেফিনিট এটি নির্দিষ্ট সময় বোঝাবে, অতীতকালের নির্দিষ্ট সময়। ঠিক আছে, এটা হচ্ছে অতীতকালের নির্দিষ্ট সময়, আর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে অনির্দিষ্ট সময়। তাহলে এখানে যেহেতু ইয়েস্টারডে বলেছে, আমরা জানি ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট, এগুলো যদি থাকে সে বাক্যের ভার্বটা V2 হয়ে যায়, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে না, এটা হয়ে যাবে হচ্ছে স। এটা কি হয়ে যাবে? এটা স হয়ে যাবে, দে স মি ইয়েস্টারডে। ঠিক আছে, তারপরে অপশন বিতে বলেছে আই লাইক হিজ চাইল্ড লাইক সিম্পলিসিটি। আমি তার যে শিশু বাৎসল, যে তোমার সাধারণ আচরণ, এটাকে আমি পছন্দ করি। তারপরে অপশন সিতে কি বলেছে? ইট ইজ আই। ঠিক আছে, ইট ইজ আই, আমরা জানি ইজের পরে, অর্থাৎ বি ভার্ব, ইজটা হচ্ছে একটা বি ভার্ব, বি ভার্বের পরে আমরা জানি সাবজেক্টিভ প্রোনাউন বসেছে। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হোটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের আগের অংশ সাবজেক্ট। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউনের আগের অংশ সাবজেক্ট, আগের অংশে কি আছে? আই আছে, আই হচ্ছে ফার্স্ট পারসন। ঠিক আছে, তাহলে আয়ের সাথে কি কখনো ইজ বসে? আয়ের সাথে ইজ বসে না, আয়ের সাথে বসে হচ্ছে এম। আয়ের সাথে কে বসে? এম বসে। তার মানে এই বাক্যটাও ভুল, এই বাক্যটাও ভুল। তারপরে আসো অপশন ডিতে, দ্য গার্ল রিসেম্বলস টু হার মাদার। মেয়েটা দেখতে তার মায়ের মতো। ঠিক আছে, তাহলে এই যে রিসেম্বল, এই রিসেম্বলের পরে আবার টু বসাতে হয় না, রিসেম্বলের পরে টু নিষ্প্রয়োজন, টুটা বাদ দিয়ে দিতে হবে। দ্য গার্ল রিসেম্বলস হার মাদার, মেয়েটা দেখতে তার মায়ের মতোই। তাহলে এখানে আমরা অপশন এ, সি এবং অপশন ডি ভুল পাচ্ছি, সঠিক অপশন হচ্ছে অপশন বি। ঠিক আছে, তারপরে চলো পরের বাক্যটিতে যাওয়া যাক। এভরি স্টুডেন্ট, তাহলে এই যে এভরি, মনে রাখবা এভরি, ইচ, এগুলোর পর নাউনটা সবসময় সিঙ্গুলার হতে হয়। এভরি এবং ইচ, এগুলোর পরে নাউন সবসময় সিঙ্গুলার নাউন হয়। মনে রাখবে এগুলোর পরে সবসময় সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব, এগুলোর পরে সবসময় সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এখানে এভরির পরে স্টুডেন্টস আছে, তার মানে ভুল।
ঠিক আছে, এবং ভার্বটাও প্লুরাল আছে, ভুল। তাহলে এভরি স্টুডেন্ট কি হবে এটা, এই বাক্যটাকে যদি আমরা সঠিক করি, এভরি স্টুডেন্ট কি হবে, ইজ, এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে হবে। ঠিক আছে, তারপরে অপশন বিতে বলেছে 10 কিলোমিটার্স আর টু ফার টু ওয়াক, বলছে 10 কিলোমিটার এতই দূরত্ব যে এটা হাঁটা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এই যে টু ফার, এটা এই মনে রাখবে, এই টু এর পরে যখন কোনো ভার্ব আসবে, এই টু এর পরে যখন কোনো ভার্ব আসবে তখন সেটা কিন্তু ইনফিনিটিভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে 10 কিলোমিটার্স, মনে রাখবা যে টাকা পয়সা, একটা হচ্ছে টাকা, দূরত্ব, একটা হচ্ছে টাকা, আরেকটা কি দূরত্ব, আরেকটা হচ্ছে পরিমাপ। ঠিক আছে, পরিমাপ, এগুলো সাবজেক্ট হলে ভার্বটা সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। টাকা পয়সা, দূরত্ব, পরিমাপ, এগুলো যদি সাবজেক্ট হয় সবসময় ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে 10 কিলোমিটার্স, মনে হচ্ছে 10 কিলোমিটার্স এটা অনেক, এটা তো প্লুরাল কিলোমিটার্স আছে, তাই ভার্বটা তো প্লুরাল দিতে হবে, বাট দিস ইজ ইনকারেক্ট। এটা কি হবে, ইজ হয়ে যাবে। কেন? কারণ টাকা পয়সা, দূরত্ব এবং পরিমাপ এগুলো সাবজেক্ট হলে ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়, এগুলো সাবজেক্ট হলে ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। অপশন সিতে দেখো, বলছে 2/3, এটাকে বলা হয় ফ্র্যাকশন। এই যে 2/3 এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ফ্র্যাকশন। তাহলে মনে রাখবা যে ফ্র্যাকশনের পরের অংশ হচ্ছে সাবজেক্ট, ফ্র্যাকশনের পরের অংশ সাবজেক্ট। ঠিক আছে, ফ্র্যাকশন এর পরের অংশ সাবজেক্ট, এভাবে তোমাদেরকে কখনো কেউ বলবে না ভাই। ঠিক আছে, ফ্র্যাকশনের পরের অংশ হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ ভার্ব ফলো করবে কাকে, ফ্র্যাকশনের পরের অংশকে। ঠিক আছে, পরে যে নাউন বা প্রোনাউন থাকবে তাকে হচ্ছে ভার্বটা ফলো করবে। তাহলে 2/3 অফ দ্য স্টুডেন্টস, আচ্ছা ভার্বটা যেহেতু V2 হয়ে গেছে, আর এখানে তো তোমার ঝামেলা সমাধানই হয়ে গেল। আচ্ছা, এখন এখানে তাহলে ভুলটা কোথায় এই সেন্টেন্সের মধ্যে? দেখো, ফ্র্যাকশনের দুইটা অংশ, একটা হচ্ছে এখানে একটা হাইফেন দিয়ে দুটো শব্দকে একত্র করা হয়। ঠিক আছে, তাহলে এই যে প্রথম অংশটা যতক্ষণ 1 থাকবে, দেখো প্রথম অংশটা যতক্ষণ 1 থাকবে ততক্ষণ এই পরের অংশটা সিঙ্গুলার থাকবে, 1/3। ঠিক আছে, 1/3, কিন্তু প্রথম অংশটা যখন 2 হয়ে যাবে, 1 না হয়ে যখন 2 বা তার বেশি হয়ে যাবে, তখন আর পরের অংশটা সিঙ্গুলার থাকতে পারবে না। এরপর থার্ড, এটাকে তখন আমরা প্লুরাল করে দিতে হবে, থার্ডস করে দিতে হবে। কি করে দিতে হবে? থার্ডস করে দিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট রুলস, তোমাদের মনে রাখতেই হবে এটা। ঠিক আছে, তাহলে ফ্র্যাকশনের দুইটা পার্ট, প্রথম পার্ট 1 থাকলে দ্বিতীয় পার্ট সিঙ্গুলার হবে, আর প্রথম পার্ট যদি 1 না হয়ে 2, 3, 4, 5 যাই হোক, পরের পার্টটা কি হয়ে যাবে, পরের পার্টটা প্লুরাল হয়ে যাবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এখানে আমরা অপশন এ তেও ভুল পেয়ে গেলাম, অপশন বি তেও ভুল পেয়ে গেলাম, অপশন সি তেও ভুল পেয়ে গেলাম। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? অপশন ডি। ঠিক আছে, তারপরে চলো পরের বাক্যে যাওয়া যাক। পরের বাক্যে কি বলেছে? ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স কি বলেছে? ডিড দে রোট বুকস, তারা কি বই লিখত? তাহলে আমরা জানি ডিড, ডো, ডিড এবং ডাজ। ঠিক আছে, এগুলোর পরে ভার্বটা সবসময় বেস ফ্রম হয়, মনে রাখবা এগুলোর পরে ভার্ব বেস ফ্রমে হবে, বেস ফ্রম হবে। ঠিক আছে, বেস ফ্রম মানে হলো V1। ঠিক আছে, অর্থাৎ আমরা তো ভার্বের তিনটা ফর্ম জানি, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম। ঠিক আছে, তো ভার্বের জন্ম অর্থাৎ বেস ফ্রম মানে হলো, যেমন ধরো আমরা যে বাচ্চা যখন, একজন শিশু যখন জন্মগ্রহণ করে, সে কি কাপড় চোপড় পরে আসে? না, সে কিন্তু কাপড় চোপড় পরে আসে না। ঠিক আছে, পরবর্তীতে দুনিয়াতে আসার পরে আমরা তাকে কাপড় চোপড় পরাই। ঠিক আছে, তো ভার্ব যখন জন্মগ্রহণ করে তখন, যেমন ইট, এই ভার্বটা জন্মগ্রহণ করেছে এভাবে, ইট হিসেবে। এটাকে জন্মগ্রহণ করার পরে হি যখন এটা শুরুতে চলে আসছে, এটাকে একটা এস নামক ড্রেস পরাই দিছে। ঠিক আছে, যখন এটা কন্টিনিউয়াস হয়ে গেছে তখন এটার সাথে আইএনজি একটা ড্রেস পরাই দিছে। যখন এটা তোমার পাস্ট টেন্স হয়ে গেছে তখন এটা এটা তোমার এইট হয়ে গেছে। ঠিক আছে, যখন হচ্ছে আবার এটা কি হয়, এটা যখন তোমার পারফেক্ট বোঝাচ্ছে তখন এটা ইটেন হয়ে গেছে। ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে যে ড্রেস, এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে ড্রেস।
মূল ভার্ব কোনটা? মূল ভার্ব হচ্ছে ইট, এটাই হচ্ছে বেস ফর্ম। ঠিক আছে, সুতরাং বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম গোলাই ফেলবা না। বেস ফর্ম কোনটা? বেস ফর্ম হচ্ছে সদ্যজাত শিশু। ঠিক আছে, তাহলে এই যে ডু ডিড ডাজ এটার পরে ভার্বের সদ্যজাত শিশু মানে শিশুর যে ফর্মটা সেটাই বসবে। তাহলে রোট হচ্ছে কিন্তু ভি2, রোট হচ্ছে ভি2। ঠিক আছে, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট। তাহলে আমরা এখানে তোমার ডিড দেখতে পাচ্ছি, ডিড দে রোট, তাহলে ডিড দে রোট কি হবে? না, ডিড দে রাইট হবে, ডিড দে রাইট বুকস। ঠিক আছে, তাহলে অপশন বি তে আসো, বলেছে ডিড দে রাইটিং, ডিড দে রাইটিং, তাহলে রাইটিং কি হবে? না, রাইটিংও হবে না, কারণ ডিড এর পরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। অপশন সি তে বলেছে ডিড দে রাইট, দেখো তো এখানে ঠিক আছে কিনা? এখানে ঠিক আছে, হ্যাঁ। এখন অপশন ডি তে একটু খেয়াল করো, অনেকেই বলবে যে ভাইয়া হ্যাভ তো ভার্বের বেস ফর্ম, তো ঠিকই তো আছে যে ডিড এর পরে ভার্বের বেস ফর্ম হ্যাভ বসছে, সমস্যা কোথায়? ভাই সমস্যা হইল এই যে হ্যাভ, হ্যাভ রিটেন, এখানে হ্যাভটা তো ভাই মোডাল, এখানে হ্যাভটা কি? মোডাল। তো যখন আমরা কোয়েশ্চেন বানাই তখন এই মোডাল ভার্বটাকে আমরা সামনে নিয়ে চলে আসি। ঠিক আছে, যখন এখানে কোনো মোডাল থাকে না তখন আমরা ডু ডিড ডাজ আনি, কিন্তু যদি মোডাল থাকে তখন তো আমরা মোডালটাকে সামনে নিয়ে চলে আসি। তাহলে এখানে কি অক্সিলারিটাকে সামনে নিয়ে চলে আসি, তাহলে এটাকে আমরা কি করব? সরি, হ্যাভটা তো মোডাল না, ভুল, আমি সরি এখানে। তাহলে কি বললাম যে অক্সিলারি যখন থাকবে আমরা তো অক্সিলারিটা কোথায় নিয়ে চলে আসি? সাবজেক্টের আগে চলে আসি, নিয়ে আসি। তাহলে এটা কি হবে? যে হ্যাভ দে রিটেন বুকস, হ্যাভ দে, হ্যাভ দে রিটেন বুকস। তাহলে হ্যাভটা যেহেতু এখানে অক্সিলারি, সুতরাং আমরা প্রশ্নবোধক সেন্টেন্স বানানোর সময় অক্সিলারিটাকে সামনে নিয়ে আসি। কিন্তু যে বাক্যে কোনো অক্সিলারি থাকে না সেই বাক্যকে আমরা যখন কোয়েশ্চেন বানাই তখন ডু ডিড ডাজ আনতে হয়। ঠিক আছে, তাহলে এখানে দুইটা অক্সিলারির তো কোনো প্রয়োজন নাই, এখানে অলরেডি ডিড একটা অক্সিলারি, আবার হ্যাভ একটা অক্সিলারি, দুইটা অক্সিলারির প্রয়োজন নাই, প্রথম অক্সিলারিটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে অপশন এ ভুল পাইলাম, অপশন বি তে ভুল পাইলাম এবং অপশন ডি তে ভুল পাইলাম। কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি। এটাও দেখো একই প্রশ্ন। তাহলে ডু ডিড ডাজ এগুলো পরে ভার্বটা কি হবে? বেস ফর্ম হবে, ডু ডাজ, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে ডিড, এগুলোর পরে ভার্বটা কি হবে? বেস ফর্ম হবে। মনে রাখবে যে ডাজ, এই ডাজটা বসবে সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। ডাজের ব্যবহার কোথায়? থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। ঠিক আছে, থার্ড পারসন হইতে হবে এবং কি হইতে হবে? সিঙ্গুলার নাম্বার হইতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হি আছে সাবজেক্ট, তো সাবজেক্ট যদি হি থাকে তাহলে এখানে ডু কেন হবে? এটা তো ডাজ হওয়ার কথা ছিল। ঠিক আছে, অনুরূপভাবে এখানে দেখো কি বলেছে, হি আছে, তাহলে হি থাকলে ডাজ হবে, হয়েছে ঠিকঠাক। ঠিক আছে, এবং আমরা জানি ডু ডিড ডাজ এগুলোর পরে এই যে ভার্বটা এটা বেস ফর্ম হবে। আর আমরা জানি হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, মনে রাখবা হ্যাভ, হ্যাজ আর একটা কি? হ্যাড। এই তিনটার বেস ফর্ম কি? এই তিনটা ভার্বকে বলা হয় টু হ্যাভ ভার্ব, এই তিনটা ভার্বকে বলা হয় টু হ্যাভ ভার্ব, এই তিনটার বেস ফর্ম হচ্ছে হ্যাভ। সুতরাং এখানে আমরা কি বসাবো? হ্যাভ বসিয়েছি বেস ফর্ম, তার মানে এই অপশনটা ঠিক আছে। অপশন সি তে দেখো হি বলেছে, তাহলে হি যেহেতু বলেছে এখানে ডাজ হয়েছে। ঠিক আছে, তাহলে ডাজ যেহেতু হয়েছে এখানে ভার্বটা বেস ফর্ম হওয়ার কথা ছিল, বাট হ্যাজ হয়েছে, হ্যাজ তো হবে না। ঠিক আছে, দেখো তোমরা কিন্তু ঘোলাই ফেলবা না, এখানে হ্যাজ এটা ফলো করবে কাকে? ডাজকে, হি কে কিন্তু ফলো করবে না। প্রশ্ন করতে পারো যে ভাইয়া হি এর সাথে কি হ্যাভ ব্যবহৃত হয়? না ভাইয়া, এখানে হি হ্যাভ এর উপরে কোনো ইফেক্ট ফেলেনি, এখানে হ্যাভকে মানে হ্যাভ এর উপরে ইফেক্ট ফেলেছে ডাজ। ঠিক আছে, সুতরাং এখানেও হ্যাজ এটা হি কে ফলো করবে না, হ্যাজটা ফলো করবে হচ্ছে ডাজকে। ঠিক আছে, হ্যাজটা ফলো করবে কাকে? ডাজকে। তাহলে ডাজ হি হ্যাজ এ হাউস হবে না, ডাজ হি হ্যাভ এ হাউস হবে, ডাজ হি হ্যাভ এ হাউস হবে। ঠিক আছে, দেখো এর আগের বাক্যটাতে কিন্তু হ্যাভ রিটেন ছিল, এর আগের বাক্যটাতে হ্যাভটা ছিল তোমার মোড, তোমার অক্সিলারি ভার্ব ছিল, প্রাইমারি অক্সিলারি ভার্ব ছিল। এখানে কিন্তু হ্যাভটা প্রাইমারি অক্সিলারি ভার্ব না, এখানে হ্যাভটাই তোমার মেইন ভার্ব, এখানে হ্যাভটাই মেইন ভার্ব। মনে রাখবা হ্যাভ যখন একাকেই আসে বাক্যের মধ্যে তখন এটা মেইন ভার্ব। ঠিক আছে,
আর যখন হ্যাভ প্লাস V3 থাকবে, হ্যাভ প্লাস V3 যখন থাকবে তখন হ্যাভটা হচ্ছে তোমার অক্সিলিয়ারি ভার্ব। আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা? তাহলে হ্যাভ যখন থাকবে, যেমন আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব। আর আই হ্যাভ ইটেন মাই ব্রেকফাস্ট, এখানে হ্যাভটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, তাহলে অপশন ডি তে দেখো, অপশন ডি তেও একই কারণে ভুল। ঠিক আছে, হি থাকার কারণে এখানে ডাজ হওয়ার কথা ছিল বাট হয়নি। সুতরাং অপশন এ, বি নাম্বার হচ্ছে ইজ দ্য অনলি কারেক্ট অ্যান্সার। চলো এর পরের বাক্যটিতে যাওয়া যাক। পরের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, বলেছে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটা তোমাকে খুঁজে বের করতে হবে। অপশন এ তে বলেছে ইট হ্যাজ বিন রেইনিং, তাহলে আমরা জানি ইট হ্যাজ, এই হ্যাজ এর পরে আমরা জানি ভার্ব আসলে ভার্বের V3 বসে। দেখো টেন্স ভাই তোমাকে কোনোদিনও মুখস্থ করতে হবে না, আমি এমন ভাবে টেন্স পড়াই যে তোমাকে টেন্স মুখস্থ করতে হবে না। দেখো হ্যাজ এর পরে আমরা জানি কি বসে, ভার্বের V3 বসে, সুতরাং হ্যাজ এর পরে বি আসছে, আমরা জানি এই বি এটা হচ্ছে বেস ফ্রম, এটার V2 হচ্ছে ওয়াজ ওয়ার হচ্ছে এটার তোমার V2, আর এটার V3 হচ্ছে বিন। তাহলে যখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ওয়াজ ওয়ারের V3 কি, ওয়াজ ওয়ারের V3 হচ্ছে বিন, তাহলে ইট এরপরে হ্যাজ আছে, হ্যাজ যদি থাকে আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে V3 বসে, সুতরাং এখানে কি বসেছে, V3 বসেছে। এখন এই যে বিনটা কি, বিনটা কিন্তু বি ভার্ব, বিনটা কি, বিনটা হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বের পরে কোনো ভার্ব আসলে দুইটা উপায়, একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হবে অর্থাৎ আইএনজি হয়ে যাবে, আরেকটা হচ্ছে প্যাসিভ হয়ে যাবে অর্থাৎ V3 হয়ে যাবে। তো মনে রাখবা যখন এই যে সাবজেক্টটা যখন নিজেই নিজের কাজ করবে তখন বি ভার্বের পরে আইএনজি বসাবো, বি ভার্বের পরে আমরা আইএনজি বসাবো। আর যখন সাবজেক্ট নিজে কাজ করতে পারবে না তখন বি ভার্বের পর আমরা V3 বসাবো। তাহলে বৃষ্টি এটা নিজে নিজে হচ্ছে। ঠিক আছে, এটা বৃষ্টিকে একটা পার্সনিফিকেশন, কারণ আমরা কি বৃষ্টি আনতে পারি না। ঠিক আছে, তাহলে এটা নিজেই কাজ করছে, সে কারণে এখানে বিন এর পরে আইএনজি বসছে। ঠিক আছে, এই যে যখন দেখবা বি ভার্বের পরে আইএনজি হয়েছে এটাকে আমরা বলি হচ্ছে প্রগ্রেসিভ বি। ঠিক আছে, এই বিটাকে বলি হচ্ছে প্রগ্রেসিভ বি। ঠিক আছে, এটাকে বলবো প্রগ্রেসিভ বি ভার্ব, এটাকে বলবো প্রগ্রেসিভ বি ভার্ব। আর যখন বি ভার্বের পরে তোমার V3 আসবে এটাকে বলবো আমরা প্যাসিভ। ঠিক আছে, এটাকে বলবো প্যাসিভ টু বি। ঠিক আছে, এটাকে বলবো হচ্ছে প্যাসিভ বি ভার্ব। আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবং যেহেতু সময়ের সমষ্টি বোঝাচ্ছে 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, সে কারণে এখানে আমরা ফর বসাবো। ঠিক আছে, তাহলে এই বাক্যটা আমি সব দিক দিয়ে কারেক্ট দেখতে পাচ্ছি। ওকে, তারপরে দেখো অপশন বি তে বলেছে হি ইজ সিনিয়র দেন ইউ। তাহলে আমরা জানি এই যে সিনিয়র, জুনিয়র, হ্যাঁ, এক্সট্রারিয়র, আল্টারিয়র, অন্টারিয়র, এই যে শব্দগুলো এগুলোর পরে দেন বসে না, এগুলোর পরে হচ্ছে টু বসে, এগুলোর পরে টু বসে, দেন বসে না। তার মানে অপশন বি ইজ ইনকারেক্ট। অপশন সি তে দেখো ডু ইউ নো হু এম আই। ঠিক আছে, তোমরা অনেক সময় ধমক দিয়ে বলো হ্যাঁ তুমি কি চেনো আমি কে, তাহলে ডু ইউ নো হু এম আই, তুমি কি জানো আমি কে, বাক্যটা খুবই সঠিক মনে হচ্ছে বাট দিস ইজ অ্যান ইনকারেক্ট সেন্টেন্স। কেন ইনকারেক্ট? কারণ দেখো এই যে WH ওয়ার্ড, এই WH ওয়ার্ড যখন বাক্যের শুরুতে আসে তখন এটার পরে আসমা বসে। ঠিক আছে, WH ওয়ার্ড বাক্যের শুরুতে আসলে এটার পরে আমরা আসমা বসাবো, এটার পরে আমরা কি বসাবো, আসমা বসাবো। কিন্তু এই WH ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে থাকে তখন এটার পরে আগে অক্সিলারি ভার্ব আসে না, আগে সাবজেক্ট চলে আসে। তাহলে এই বাক্যটাকে সঠিক করে লিখলে কি হবে, ডু ইউ নো হু আই এম। ঠিক আছে, ডু ইউ নো হু আই এম। খেয়াল রাখবা WH ওয়ার্ড বাক্যের মাঝখানে আসলে এটা কি হয়ে যায়, ইমবার্ডেড কোয়েশ্চেন হয়ে যায়। ঠিক আছে, এটার পরে আগে অক্সিলারি আনা ভুল। অপশন ডি দেখো, অপশন ডি তে বলেছে এয়ারপোর্ট ইজ বিজি প্লেস। তাহলে এটা আমরা বুঝতেই পারছি এয়ারপোর্ট কি হবে, এখানে একটা আর্টিকেল লাগবে, ইজ এ বিজি প্লেস। এয়ারপোর্ট হচ্ছে একটা ব্যস্ততম জায়গা। ঠিক আছে, এখানে একটা আর্টিকেল মিসিং আছে, তার মানে অপশন ডি ভুল, অপশন সি ভুল, অপশন বিও ভুল। কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। এরপরের বাক্যটা দেখো, বলেছে যে ইদার হি অর মি ইজ মিস্টেকেন। ঠিক আছে, তাহলে এই যে ইদার
অর, মনে রাখবা ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো। ঠিক আছে, ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো। নট অনলি একটা হচ্ছে কি বাট অলসো, এগুলোর পরের অংশ সবসময় সাবজেক্ট। ঠিক আছে, এগুলো কোনো বইয়ের মধ্যেই পাবা না, যে এই যে ইদার অর নিদার নর এগুলোর পরের অংশ সাবজেক্ট, বইয়ে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে লেখা। ঠিক আছে, তাহলে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো এগুলোর পরের অংশ সাবজেক্ট, অর্থাৎ এগুলোর পরে যে নাউনটা থাকবে, এগুলোর আগে একটা নাউন থাকে বা প্রোনাউন থাকে, পরে একটা নাউন বা প্রোনাউন থাকে, এই পরেরটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যদি হয় মি কেন হবে? মি তো হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা যদি সাবজেক্ট হয় আমরা তো এখানে সাবজেক্টিভ ফর্ম আই বসাবো, মি কেন বসিয়েছি? ঠিক আছে, তাহলে মি বসানো যাবে না যেহেতু এটা সাবজেক্ট। এবং অক্সিলারি ভার্ব আই এর সাথে আমরা জানি ইজ হয় না, আই এর সাথে হয় এম, সুতরাং আই এম মিস্টেকেন। ঠিক আছে, ইদার হি অর আই এম মিস্টেকেন, হয়তো সে নয়তো আমি ভুল। ওকে, এরপরে চলো ম্যানি আছে অপশন বি তে, তার মানে অপশন এ ভুল। অপশন বি তে বলেছে ম্যানি এ। ঠিক আছে, দেখো ম্যানির পরে সবসময় কাউন্টেবল প্লুরাল নাউন বসে, ভার্বটাও তখন প্লুরাল হয়। ঠিক আছে, এই রুলসটা মনে রাখবা, ম্যানির পরে প্লুরাল কাউন্টেবল নাউন, অর্থাৎ প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব কার পরে? ম্যানির পরে। ম্যানির পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। ভাই যদি তুমি এগুলো আয়ত্ত করতে না পারো তাহলে ভাই তুমি রিটেন ভালো করতে পারবা না তুমি, কারণ রিটেনে সেন্টেন্স কারেকশন থাকবে এবং এমসিকিউতেও সেন্টেন্স কারেকশন থাকবে। এগুলো তুমি এই আগেও যদি নাও জেনে থাকো, গত 4-5 মাস তুমি কোচিং করতে করতে এগুলো একেবারে ঠুটস্থ করে ফেলার কথা। ঠিক আছে, তাহলে ম্যানির পরে প্লুরাল নাউন বসবে। কেন বসবে? কারণ ভাই ম্যানি মানে অনেক, এই ম্যানির আনকাউন্টেবল ফর্ম হচ্ছে মাছ, ম্যানির আনকাউন্টেবল ফর্ম হচ্ছে কি মাছ। ঠিক আছে, তাহলে ম্যানির পরে সবসময় প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব। তাহলে যখন দেখবে যে ম্যানির পরে এ আছে, ম্যানি এ, তখন কিন্তু নাউনটা সিঙ্গুলার হয়ে যাবে। ঠিক আছে, তখন ম্যানি এ নাউনটাও সিঙ্গুলার হয়ে যাবে, ভার্বটাও তখন সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে দেখো ম্যানি এ ম্যান হ্যাজ ডান সো। ঠিক আছে, তার মানে আমরা এই যে বাক্যটা এটা আমরা সঠিক হিসেবে পেলাম। তারপরে চলো অপশন সি তে দেখো এভরি ওয়ান। ভাই এই যে এভরি ওয়ান একটু আগেই বলে এসেছি যে এভরি থাকলেই ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে, এভরি থাকলেই ভার্ব সিঙ্গুলার। তাহলে দেখো এভরি, আমি একটু আগে কি বললাম যে এভরির পরে নাউনটাও সিঙ্গুলার হয়, এভরির পরে নাউন কি হবে? নাউনটাও সিঙ্গুলার হবে। ঠিক আছে, এবং ভার্বটাও সিঙ্গুলার হবে, কিন্তু এখানে দেখো নাউনটা প্লুরাল হয়ে গেছে। কেন? কারণ দেখো নাউনটা কি ডিরেক্ট এভরির পরে এসছে না আসে নাই? এই যে দেখো এভরির পরে যে নাউন সিঙ্গুলার হবে, এই যে দেখো নাউনটা সিঙ্গুলারই হয়েছে, এখানে একটা প্রোনাউন এসছে আর কি, যে এভরি ওয়ান, এভরি ওয়ান হয়েছে। ঠিক আছে, তাহলে এভরি এটার পরে যখন তুমি অফ দেখবা, এই অফ দেখলে এই যে নাউনটা, এই নাউনটা কিন্তু প্লুরাল হবে, এই নাউনটা কি হবে? প্লুরাল হবে, বাট ভার্বটা সিঙ্গুলারই থাকবে, ভার্বটা প্লুরাল হতে পারবে না। কেন? কারণ আমরা জানি অফ হচ্ছে একটা প্রিপজিশন, প্রিপজিশনের আগের অংশ হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে সাবজেক্ট তো এভরি রয়ে গেল, তাহলে সাবজেক্ট এভরি মানেই ভার্বটা সিঙ্গুলার, সুতরাং এখানে লাভ না হয়ে কি হবে? লাভস হবে। কি হবে? লাভস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশন সিটাও আমরা ভুল পেলাম। অপশন ডি তে দেখো হি গেভ মি অ্যান অ্যাডভাইস। ভাই এই অ্যাডভাইস হচ্ছে নাউন, মনে রাখবা অ্যাডভাইস হচ্ছে নাউন, এডি ভি আই সি ই, এই অ্যাডভাইস হচ্ছে নাউন, আর এডি ভি আই এস ই এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, এই যে অ্যাডভাইস এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এটা কি নাউন ভাই? এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের শুরুতে কি এ বা এন বসে? বসে না কখনোই, সুতরাং এটাতে ভুল, অপশন ডি ও ভুল। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? অপশন বি নাম্বার হচ্ছে এখানে ইজ দ্য অনলি কারেক্ট অ্যান্সার। ওকে, পরের বাক্যটা খেয়াল করো, বলেছে শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাদার্স। ঠিক আছে, তাহলে এই যে ওয়ান অফ, মনে রাখবা এই ওয়ান অফ এর পরে নাউনটা অবশ্যই প্লুরাল হবে। দেখো মাদার্স প্লুরাল হয়েছে। ঠিক আছে, মাদার্সটা কি হয়েছে? প্লুরাল হয়েছে, বাট মনে রাখবা যে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। তাহলে শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাদার্স দ্যাট এভার লিভড। ঠিক আছে, দ্যাট এভার লিভড, এখানে আমরা কোনো ভুল
দেখতে পাচ্ছি না। ঠিক আছে, মানে যত মা ইতোপূর্বে ছিল, আমার মাই হচ্ছে সবচেয়ে বেস্ট মাদার। ঠিক আছে, ওকে, নেক্সট ওয়ান দেখো, তার মানে এই বাক্যটা আমি সঠিক পেলাম। অপশন বি তে দেখো, অল ফেইলড এক্সেপ্ট হি। এই যে এক্সেপ্ট, এই এক্সেপ্টটা হচ্ছে এখানে প্রেপোজিশন। এই এক্সেপ্ট মনে রাখবে, এই বাট এটা কখনো কখনো অ্যাকসেপ্টের অর্থ দেয়। ঠিক আছে, বাট কখনো অ্যাকসেপ্টের অর্থ দেয়, আর তখন বাটটা হয়ে যায় প্রেপোজিশন। ঠিক আছে, মনে রাখবে, বাট কখনো কখনো প্রেপোজিশনও হয়, আবার বাট কখনো কখনো কনজাংশনও হয়। তাহলে এই বাটের পরে যখন তুমি দেখবা, মানে বাটটা যখন দেখবা যে তুমি অ্যাকসেপ্টের অর্থ দিচ্ছে, অ্যাকসেপ্ট মানে কি, অ্যাকসেপ্ট মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া। অ্যাকসেপ্ট মানে কি, অ্যাকসেপ্ট মানে হচ্ছে ব্যতীত অথবা ছাড়া, যে সবাই পাস করলো অ্যাকসেপ্ট হি, সে ছাড়া। তাহলে অ্যাকসেপ্ট যদি প্রেপোজিশন হয়, আমরা জানি প্রেপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন বসে। কোন প্রোনাউন বসে? অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে এটা কি হবে? হি না হয়ে কি হবে? হি না হয়ে এটা হয়ে যাবে তোমার হিম। কি হয়ে যাবে? এটা হিম হয়ে যাবে। তাহলে অল ফেইলড এক্সেপ্ট হিম। অপশন সি দেখো, তাহলে এটাতে আমরা ভুল পেলাম। অপশন সি বলেছে দ্যাট ইজ এ ম্যাটার বিটুইন ইউ অ্যান্ড আই। তাহলে এই যে বিটুইন, আমরা জানি দুইজন বোঝালে বিটুইন বসে, আর অনেকজন বোঝালে অ্যামাং বসে। ঠিক আছে, তাহলে বিটুইন, যেহেতু এটা একটা প্রেপোজিশন এবং প্রেপোজিশনের পরে আমরা জানি অবজেক্টিভ প্রোনাউন বসে, সুতরাং এখানে আই না হয়ে কি হবে? এখানে এটা মি হয়ে যাবে, কারণ আই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন আর মি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ প্রোনাউন বসে। অপশন ডি দেখো, অপশন সি ভুল পেলাম। অপশন ডি তে কি বলেছে? ইট ইজ নট আস। তাহলে প্রথমেই আমি একটা সেন্টেন্সে পড়েছিলাম যে ইজ হচ্ছে একটা বি ভার্ব, বি ভার্বের পরে আমরা জানি সাবজেক্টিভ প্রোনাউন বসে। কি বসে? সাবজেক্টিভ প্রোনাউন। তাহলে এটা আস না হয়ে কি হবে? এটা হয়ে যাবে উই। তাহলে ইট ইজ নট উই। হ্যাঁ, এই যে হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, তার আগের অংশ সাবজেক্ট। তাহলে উই হচ্ছে সাবজেক্ট, এই কারণে ভার্বটা দেখো আর হয়েছে। ঠিক আছে, তার মানে অপশন ডি তে ভুল পেলাম। অপশন এ হচ্ছে ইজ দ্য অনলি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে।